লেকচার 9 তো এটাই, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যে যারা ক্লাস করেছিলেন তাদেরকে তো সুন্দর করে বলে দিয়েছিলাম যে এখান থেকে কি কোশ্চেন আসবে। আচ্ছা, তারপরে বলে দিচ্ছি, এখানে আপনাদের দুইটা কেস স্টাডি দেয়া আছে, একটা সোলার প্রজেক্টের জন্য, একটা সাবস্টেশনের জন্য। এখান থেকে মেইন কোশ্চেনটা যেটা আসতে পারে যে আপনাদের এখানে তো দুইটা রেফারেন্স দেয়া আছে, তো এরকম যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারি আমরা, যে ধরেন 500 কিলোওয়াট অন গ্রিড সোলার প্যানেল তো একটা দেয়া আছে, অথবা আরেকটা দেয়া আছে আপনার 250 কেবি একটা সাবস্টেশন। দুইটা রেফারেন্স আপনাদের দেয়া আছে, আপনাদের হয়তো বলে দিতে পারি যে ধরেন আপনার বাসার একটা 6 তলা একটা বিল্ডিং এর জন্য আপনার ওয়্যারিং ডিজাইন করতে হবে। সো ওয়্যারিং ডিজাইন কনসিডার করার সময় আপনি নরমালি কি কি ধরনের জিনিস সাস্টেনেবিলিটি গুলাকে কনসিডার করবেন, এবং সেটা এসডিজির সাথে কিভাবে অ্যালাইন হবে। ঠিক আছে? তো এবং ক্লাসে বলে দিয়েছিলাম যে আপনাদের যখন মার্কস এর উপর বেস করে যদি আপনাদের 6 মার্ক থাকে, তাহলে হয়তো আপনারা এখানে দেখেন প্রত্যেকটা এই যে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি আছে এটার সাথে, এটা থেকে হয়তো দুইটা এখানে অনেকগুলো সাস্টেনেবিলিটি দেওয়া আছে, যে ক্লাইমেট স্টেবিলিটি কি হলো। যেমন একটা 500 কিলোওয়াট সোলার প্যানেল যখন বসাবেন, তাহলে অ্যারাউন্ড 600 থেকে 700 টন কার্বন ডাইঅক্সাইড অ্যানুয়ালি আমরা রিডিউস করতে পারি। ঠিক আছে? সো এইটা একটা এক্সাম্পল হতে পারে, যেমন আপনি যখন একটা সোলার প্যানেল বসাচ্ছেন অথবা একটা বাসার হাউস ওয়্যারিং করবেন, ওয়্যারিং করার সময় আপনি কি কি সাস্টেনেবিলিটি কনসিডার করবেন। তারপরে ধরেন আপনি ধরেন লস কমানোর জন্য কেবল আপনার এক্সিস্টিং যে কেবল আছে সেগুলো আপনি রিইউজ করতেছেন কিনা। তারপরে আপনি আপনার বাসার জন্য যদি একটা 6 তলা বিল্ডিং করতে চান, 6 তলা বিল্ডিং এর ওয়্যারিং ছাড়া যদি আপনি ইলেকট্রিক্যাল ডিজাইন করেন, যে সুইচ সকেট গুলো ইউজ করবেন সেগুলো রিউজেবল ম্যাটেরিয়াল ইউজ করবেন কিনা, নাকি আপনার ওয়ান টাইম ইউজ ম্যাটেরিয়াল ইউজ করবেন, সেটা আপনি কনসিডার করতে পারেন। তারপর হচ্ছে ওয়্যার যেগুলো ইউজ করবেন, সেই ওয়্যার গুলা কি আপনি নর্মালি যে কেবল ক্যালকুলেশন করে, যে ধরেন 5 RM কেবল হওয়ার কথা, আপনি কি সেখানে 6 দিবেন না 7 দিবেন। যদি 5 RM এর জায়গায় আপনি চিন্তা করেন যে না আপনি কিছু খরচ কমাবেন, আপনি হয়তো 3 RM এর কেবল ইউজ করবেন, সেক্ষেত্রে হয়তো হিটটা বেশি জেনারেট হবে, সেই হিটটার জন্য এনভায়রনমেন্টের হয়তো একটা ইম্প্যাক্ট আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হয়তো আপনি ক্যালকুলেশন করে বলবেন যে না আমার এক্সাক্ট আসার কথা 3 RM, বাট আমি সেফটি হিসেবে এটা 5 RM ইউজ করতেছি 20% মার্জিন রেখে, কি জন্য, যাতে করে আমার হিট লসটা কম হয়। সো এই পার্ট গুলা আপনি কনসিডার করতে পারেন আপনাদের এনভায়রনমেন্টাল পার্টস থেকে। তারপর হচ্ছে আপনি চিন্তা করেন সোশ্যাল পার্ট থেকে কি কি ইউজ করতে পারেন, যে আপনি যখন ওয়্যারিং এর কাজটা করবেন বাসাবাড়ির জন্য, তখন সেই ক্ষেত্রে যে লেবার গুলো যাদেরকে ইউজ করবেন, তাদেরকে আপনি লেবার যারা ইউজ করবেন তাদেরকে হয়তো প্রপারলি ট্রেন আপ করে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে তাদেরকে ধরেন লেবার ল অনুযায়ী যে 18 বছরের নিচে যে ওয়ার্কার যারা আছে তাদেরকে হয়তো আপনি ইউজ করবেন না। ঠিক আছে? সো এটা আবার এসডিজির কোনটার সাথে ম্যাচ করতেছে সেটা আপনাকে এনশিওর করে তারপর এটা দিতে হবে। তারপর হচ্ছে ধরেন আপনি আপনার ওইখানে যে ওয়্যারিংটা ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে হয়তো যখন প্রথমে একতলা একটা 6 তলা বিল্ডিং এর ক্ষেত্রে প্রথম যখন একতলা করলেন, সেক্ষেত্রে হয়তো আপনার নিয়ারেস্ট একটা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তাদেরকে হয়তো ডেকে আপনি এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন, সেটা একটা অপশন হতে পারে। তারপরে ধরেন আপনি যখন ওয়্যারিংটা করতে চান তখন হয়তো বিভিন্ন ডাইভার্সিফাইড লোক থেকে নিয়ে আসতে পারেন, যেমন কেউ হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ হয়তো মেল হতে পারে, কেউ হয়তো ফিমেল হতে পারে। তো প্রত্যেকটা জায়গা থেকে যাতে কন্ট্রিবিউট করতে পারে এই জায়গাটা আপনি এনশিওর করবেন। সো এই পার্ট গুলা হচ্ছে আপনার সোশ্যাল পার্ট থেকে আপনি লিখতে পারেন, এবং এসডিজি ম্যাচিং করতে পারেন। ইকোনমিক সাস্টেনেবিলিটি যেটা ইউজ করবেন, যেমন ফার্স্ট পার্ট যেটা আসতে পারে, যেমন বাসাবাড়ির ক্ষেত্রে যখন ওয়্যারিং করবেন তখন আপনি যে কেবলটা আছে দেখা গেল হয়তো খুব নামি দামি কোনো ব্র্যান্ডের হয়তো কেবলটা ইউজ করলেন না, যেসব কেবলের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই আপনি হয়তো সেই কেবলটা ইউজ করতেছেন। যেটা হয় কি, যখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্স হাই কেবল ইউজ করবেন সেম কনফিগারেশনের ক্ষেত্রে, তখন দেখা গেল তারের উপরে আপনার হাই ভোল্টেজের একটা স্ট্রেস পড়ে। তো সেই স্ট্রেসের কারণে হয়তো আপনার লাইফ আপনার কম হতে পারে। বাট তারপরে আপনার যেসব আপনি ম্যাটেরিয়াল সাপ্লাই গুলো ইউজ করবেন, সেই প্রত্যেকটা ম্যাটেরিয়াল এবং সাপ্লাই যাতে আপনার লোকাল যে জায়গাগুলো আছে আপনি লোকাল ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনতেছেন, যাতে করে আপনার লোকাল যারা প্রোডাকশন করতেছে তাদের একটা লোকাল ভ্যালু এডিশনের জায়গা থাকে। পাশাপাশি একটা খেয়াল করতে পারেন যে যেসব ম্যাটেরিয়াল আপনি ইউজ করবেন প্রত্যেকটা ম্যাটেরিয়াল যাতে আপনার রিইউজেবল হয়, 3R প্রিন্সিপাল মেনটেন করে ইউজ করা যায়। যে আপনি
ওয়ারিংটা এমন ভাবে ডিজাইন করছেন যাতে আপনার অতিরিক্ত কোনো কেবল ইউজ না করা লাগে। যে অতিরিক্ত কেবল মানে হচ্ছে ধরেন আপনি হিসাব করে দেখা গেছেন ইকোনমিক্যালি যেখানে হয়তো 100 মিটার কেবল ইউজ করলে হয়, কিন্তু আপনি পরবর্তী ভবিষ্যৎ ইউজের জন্য হয়তো এখানে আপনি 10% কেবল বাড়তি রেখে দিলেন। সেতে করে দেখা গেল যে আপনি হয়তো রিসোর্সটা কনজারভেশন করে রাখলেন, বাট এটা কিন্তু কোনো সময় কখনো ইউজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত একটা ব্যবহারের মতো ব্যাপার চলে আসতে পারতেছে। সেই ক্ষেত্রে আমরা বলতেছি রেসপন্সিবল কনজাম্পশনটা আমাদেরকে যাতে করতে হয়, যেটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করবে, প্রয়োজনের অতিরিক্ত গুলা ইউজ করবো না। সো এরকম করে আপনার আমাদের যে পার্ট যেগুলো আছে, যে আপনার যদি এরকম একটা কোশ্চেন আসে, কোশ্চেন কিন্তু আপনার এরকম না যে 500 কিলোওয়াট সোলার যেটা পরীক্ষা পড়িয়েছে সেটাই হয়তো দিয়ে দিব, অথবা 250 কেবি একটা ট্রান্সফরমার যেটা পড়িয়েছে সেটাই দিয়ে দিব, হয়তো এরকমই কাছাকাছি কিছু একটা আছে। আপনারা যদি এই দুইটার কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারেন তাহলে ওইটার সাথে রিলেট করে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। জাস্ট আমি ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দিলাম যে আপনি একটা ছয় তলা যদি বিল্ডিং এর ওয়ারিং করেন সেই ক্ষেত্রে সাস্টেনেবিলিটি যদি কনসিডার করেন কিভাবে আসতে পারে। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। স্যার স্লাইড 5 এ স্যার 2 নাম্বারটা যে স্যার সিনারিওটা আছে ওটা একটু বুঝাই দিবেন স্যার। দাঁড়ান, লেট মি চেক। এটার কথা বলছেন? এটা বুঝতে পারছি স্যার, আরেকটা আছে না? এটা জি স্যার। আচ্ছা বলেন কি বোঝাতে বোঝেন না এখানে। মানে এটা আমাদের স্যার মানে মানে এটা তো 50 কেবি সোলার প্যানেল অনুযায়ী ডিজাইন করতে বলছে তো স্যার। এই জায়গায় মানে আমাদের কি এরকম ওয়ার্ক মানে ডাব্লিউবিএস মানে একদম লাস্ট পর্যন্ত করতে হবে, মানে একটা মানে লিমিটেশন জানতে চাইতেছি। মানে এটা তো অনেক কিছু করা হয়েছে একদম 6-7 পৃষ্ঠা পর্যন্ত। তো আমাদের কি মানে পরীক্ষায় এরকম মানে হিউজ টাইপে লিখতে হবে নাকি স্যার নর্মাল টাইপে লিখতে আপনি হবে? ধরেন বেসিক এখানে আপনাদেরকে ডিটেলস একটা কাজ দেখানো হয়েছে যে এটা একটা যদি কাজ করেন অন ডিটেলস এইভাবে করতে হবে আপনাকে, ঠিক আছে? সো আপনার কাছে যদি মনে হয় যে আপনি 6 মার্কের জন্য কয়টা পয়েন্ট লিখবেন, হয়তো 6টা কন্ট্রোল অ্যাকাউন্ট লিখতে পারেন। তার মধ্যে প্রত্যেকটাতে হয়তো 2টা করে ওয়ার্ক প্যাকেজ রাখতে পারেন, 2টা করে অ্যাক্টিভিটি রাখতে পারেন, কিন্তু অনেকগুলো করে অ্যাক্টিভিটি আছে দেখেন। বেসিক মানে কোনগুলো রাখতে হবে, যেমন বাদ দিব কোনটা বা রাখবো কোনটা একটু বলবেন? এইটা এটা হলো কি আপনার জাজমেন্টের উপরে। ধরেন আপনি যদি চিন্তা করেন যে প্রজেক্ট ইনিশিয়েশন ডিজাইন ছাড়াই প্রজেক্ট করে ফেলবেন, সেটা যেমন হবে না, আবার যেমন ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং ডিটেইল ডিজাইন এটাও লাগবে। এখন ডিটেইল ডিজাইনের মধ্যে যেটা হতে পারে, যেমন এখানে অনেক ডিটেইলসে দেওয়া আছে, যেমন এখানে আমার টোটাল 6টা অ্যাক্টিভিটি আছে। তো আপনি চিন্তা করলেন যে এখানে 6টা না, আপনি 2টা অ্যাক্টিভিটি দিবেন, ঠিক আছে? 2টা অ্যাক্টিভিটি দিয়ে দেখেন পরীক্ষার মধ্যে আমরা জাস্ট খালি দেখতে চাই যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? যেহেতু আপনারা এই প্রজেক্টটা করতেছেন না, এটা খালি জাস্ট দেখেন। আর 500 কিলোওয়াটের সোলার প্যানেল প্রজেক্ট কি আপনারা করতেছেন কিনা? না স্যার। করতেছেন না, বাট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা যে আপনি এইভাবে কাজটাকে ভাঙবেন, ভেঙে ভেঙে কাজটা করবেন, বাজেটটা প্রিপেয়ার করবেন, ঠিক আছে? সো ধরেন আপনি এখানে প্রত্যেকটা জায়গাতেই হয়তো এখানে কন্ট্রোল অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে এখানে হয়তো থেকে হয়তো 4টা কন্ট্রোল অ্যাকাউন্ট নিলেন অথবা 6টা কন্ট্রোল অ্যাকাউন্ট নিলেন। প্রত্যেকটা থেকে 2টা ওয়ার্ক প্যাকেজ দিলেন, 1টা 2টা করে নিলেন, এই অ্যাক্টিভিটি থেকে 2টা করে অ্যাক্টিভিটি নিলেন, যে জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য যে আপনি প্রপার জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। প্রত্যেকটা জায়গা থেকে নেয়ার পরে দেখেন এখানে ডিটেইলস দেয়া আছে। প্রত্যেকটা দেওয়ার পরে আমাদের মেজর উদ্দেশ্যটা কিন্তু এই জায়গাটাতে আসা, ঠিক আছে? এখান থেকে এসে আপনাদের জাস্ট দেখা যে আসলে আপনারা এই কন্ট্রোল অ্যাকাউন্ট 4টা থেকে লো এস্টিমেট, হাই এস্টিমেট এবং এই বেসিস অফ এস্টিমেট, এইটা কিন্তু হচ্ছে আপনার মেজর পার্ট একটা কস্ট এস্টিমেশনের জন্য। যে আপনি একটা কন্ট্রোল অ্যাকাউন্ট কোনগুলা, এই 4টা হচ্ছে মেজর কন্ট্রোল অ্যাকাউন্ট। এই 4টা মেজর কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে আপনি একটা লো এস্টিমেট একটা হাইয়েস্ট এস্টিমেট করলেন। কোত্থেকে আসলো লো এস্টিমেটটা? এটা হলো পার্ট অ্যানালাইসিস থেকে। পার্ট অ্যানালাইসিসে কি থাকে? লো এস্টিমেটটা হলো মোস্ট অপটিমিস্টিক,
আর হাই এস্টিমেট হলো মোস্ট পেসিমিস্টিক। সো এখন এই দুইটা যে বাজেট আনছেন এগুলো কিসের বেসিসে এই কনসিডারেশনটা করছেন? আপনার কাছে কি কি ডাটা আছে? এই বাজেট বেসিস অফ এস্টিমেট গুলো হলো সেই ডাটাগুলা, যে কোন ডাটার উপর বেসিস করে আপনি এই ক্যালকুলেশনটা করছেন। ঠিক আছে? তো এই প্রসেসটা হলো আপনার জন্য ইম্পর্টেন্ট, যে আপনি এখানে বাজেট করার পরে তারপর প্রত্যেকটা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরের উপর বেস করে যে আপনি কতটুকু কন্টিনজেন্সি ধরলেন, এই যে কন্টিনজেন্সিটা ধরলেন, কন্টিনজেন্সি ধরার পরে টোটাল কস্ট বেস লাইনটা কত আসলো, কস্ট বেস লাইনের পরে তারপর আবার কতটুকু ম্যানেজমেন্ট রিজার্ভ ধরলেন, ম্যানেজমেন্ট রিজার্ভ ধরার পরে তারপর আপনার টোটাল বাজেটটা কত আসলো। সো এইটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার সেই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা বোঝানোটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে এটা এক্সপেক্ট করি না যে আপনি একটা 50 কিলো সোলার প্যানেল বসানোর জন্য কি কি দরকার একদম ইন ডিটেলসে হয়তো আপনি এখানে লিখতে পারবেন না, বাট যদি এরকম লিখেন যে হ্যাঁ 500 কিলোর সোলার প্যানেলের জায়গায় আপনি বর্ণনা করতেছেন যে আপনি এখানে বসাতে চান হলো সাব স্টেশনের জিনিসপত্র, তখন কিন্তু সেটা ডিফারেন্ট হবে। প্রসিডিউর তো ডেফিনেটলি পার্ট, বাট প্রসিডিউরের সাথে আপনার যে কন্টেন্টের কিন্তু মিল থাকতে হবে, তাই না? জি স্যার। স্যার, লো এস্টিমেট আর হাই এস্টিমেটের যে ভ্যালুগুলা দেওয়া আছে এখান থেকে কি এগুলো আমাদেরকে দেওয়া থাকবে? কিছুই দেওয়া থাকবে না, এটা আপনাকে এস্টিমেট করতে হবে। স্যার রিস্ক ফ্যাক্টরও এস্টিমেট করতে হবে, তাহলে মানে আপনি অ্যাসিউম করতে কন্টিনজেন্সিটা হবে। কিভাবে দিবেন? কন্টিনজেন্সি প্ল্যানটা তো আমার কন্ট্রোল অ্যাকাউন্টের উপর বেস করে হয়। ঠিক আছে? তো রিস্ক ফ্যাক্টরটা তো আপনি এখানে যেটা করতে পারেন, আপনি একটা অ্যাজাম্পশন করতে পারবেন, বাট আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন তো অ্যাজাম্পশন করে কাজ করলে হবে না আপনাকে। ঠিক আছে? সো আমাদের জি স্যার। এখানে যেহেতু আপনার একটা হাইপোথিসিস দাঁড়ানোর চেষ্টা করতেছি, হাইপোথিসিসের ক্ষেত্রে আপনি একটা রিস্ক ফ্যাক্টর দাঁড় করাতে পারেন। ঠিক আছে? বাট জিনিসটা যে এরকম না হয় যে আপনার একটা জায়গাতে রিস্ক ফ্যাক্টর একদম 100% রিস্ক ফ্যাক্টর আছে, সেরকম যাতে আবার না হয়, আবার কোনো রিস্ক নেই সেটাও যাতে না হয় আর কি। বুঝতে পেরেছি? জি স্যার। সো আমরা এখানে আমাদের এই কোর্সটা কিন্তু মোস্টলি আমরা হাইপোথিসিসের উপর বেস করেই করছি। সো হাইপোথিসিসের ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখবো যে আপনার কনসেপ্টটা ঠিক আছে কিনা, প্রসেসের সাথে আপনার যে সিকোয়েন্স গুলো ঠিক আছে কিনা, যে আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করছেন কিনা। ঠিক আছে? আপনার হয়তো ভ্যালু গুলো অ্যাজাম্পশন হতে পারে, অ্যাজাম্পশনের ভ্যালুটা আপনি ইউজ করতে পারেন, বাট কিছুটা রেশনাল রাখতে হবে আর কি। স্যার এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে কি এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এইটা কি দেওয়া থাকবে, নাকি এটা আমাদের পুরোটা করে তারপর ক্যালকুলেশন পার্টটা দেখা যাবে? আপনার কোশ্চেনটা হচ্ছে এইটা, এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে? যে আপনাকে একটা 500 কিলোর সোলার প্যানেলের জন্য একটা বাজেট এস্টিমেশন প্রসেসটা করো, এরকম একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে? জি স্যার। আর এই স্যার কন্ট্রোল এখানে অ্যাকাউন্টের যে পার্টগুলো এগুলো কিছুই দেওয়া থাকবে না? এগুলো কিছু যদি দেওয়াই থাকে তাহলে আর পরীক্ষা নিয়ে লাভটা কি হলো আপনাদের? স্যার জি এখানটা স্যার, যেমন বুঝতে হচ্ছে পেরেছি। আমাদের 500 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য দেওয়া আছে, কিন্তু যদি স্যার আমাদের আলাদা কোনো কিলোওয়াটের জন্য মানে দেওয়া থাকে তখন কি হচ্ছে আমাদেরকে মানে নিজে বিবেচনা করে এরকম করে লেখা লাগবে? এটা তো আপনার বিবেচনা করেই করতে হবে। যেমন আপনাকে আমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দিলাম। ঠিক আছে? একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ক্ষেত্রে কি হতে পারে? ধরেন একটা সাব স্টেশন, অথবা আপনি ধরেন একটা বাসাবাড়ির এই যে আপনার একটা যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের ওয়্যারিং করতে চান আপনি। ধরেন এরকম একটা প্রজেক্ট দিলাম আপনাকে। অথবা আপনি আপনার ঘরের মধ্যে একটা সোলার হোম সিস্টেম বসাতে চান। এটার জন্য কিভাবে বাজেট এস্টিমেশন করবেন? আপনার বাসার মধ্যে ধরেন একটা টেলিভিশন কিনতে চান, বাজেট এস্টিমেশন কিভাবে করতে পারেন? সেইটার জন্য তো আসলে মানে কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয়, তাই না? অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেহেতু পড়তেছেন, আপনার সেই কমন সেন্সটুকু তো থাকা উচিত। এরপরে কারো কিছু আছে? স্যার ওই যে আপনি লাস্ট ক্লাসে আমাদের ক্লাসে শুধু অনলি স্যার সিপি নিয়ে আলোচনা করছেন, একটু যে কোশ্চেন প্যাটার্নটা বলতেন আর কি, মানে আমাদের এ সেকশনে এটা বলা হয় নাই। এই সেকশনে বলা হয় নাই, তাই তো? প্লিজ স্যার সিপি নিয়ে আলোচনা করার পরে চলে গেছিলেন, আমরা কালকে মেসেজ দেওয়ার পরে বললেন যে স্যার বলা হয়েছে বাট মানে হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের পরীক্ষার মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে আপনাদের 5, 7 এবং 9 প্রত্যেকটা থেকে এক সেট কোশ্চেন আসবে। ঠিক আছে? 5, 7, 9 প্রত্যেকটা থেকে একটা সেট করে কোশ্চেন আসবে। 5 এবং 7 থেকে একটা করে ম্যাথ থাকবে।
একটা ম্যাথ থাকবে, একটা ছোট থিওরি থাকবে, ছোট কোশ্চেন থাকবে। থিওরি বলতে কিছু নাই, হয়তো একটা হাইপোথিসিস থাকবে আর কি। একটা কনসেপ্ট দেওয়া যাবে, কনসেপ্টটা হয়তো আপনি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করে এটার ব্যাখ্যা করবেন আর কি। আমাদের পরীক্ষা অথবা ক্লাস টেস্ট গুলোতে যেরকম কোশ্চেন এসেছে সেরকমই। সো 5 এবং 7 থেকে 2টা ম্যাথ থাকবে, 2টা শর্ট কোশ্চেন থাকবে। লেকচার 9 থেকে 2টা কোশ্চেন থাকবে, একটা থিওরি থাকবে, আর একটা হলো আমাদের 2টা কেস স্টাডি যেটা দিয়েছি, 2টা কেস স্টাডির মতো হয়তো একটা প্রবলেম থাকবে। আর 6 এবং 8 থেকে এক সেট কোশ্চেন আসবে, সেটা হাইপোথিসিস এর মতোই কোশ্চেনটা আসবে, শর্ট কোশ্চেন। বোঝাতে পেরেছি? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের পরীক্ষাটা আজকের মতো ক্লোজ করব। আজকে আমাদের ক্লাসটা ক্লোজ করতে চাই। ওই স্যার আমাদের ওই অনেকে তো স্যার ওই ট্যুরে গেছিল স্যার, ওই অ্যাটেন্ডেন্স একটু মানে বিবেচনা করা যায়, আমাদের এমনি স্যার অনেক খারাপ অবস্থা স্যার। আচ্ছা, এটা যেহেতু কোনো ডিপার্টমেন্টাল ওরকম কোনো ছুটি ছিল না, ডিপার্টমেন্টাল কোনো নোটিশও ছিল না যে ট্যুরের জন্য আপনাদের অ্যাটেন্ডেন্স দিব। সো সেই ক্ষেত্রে যারা করেছে তাদের সাথে অন্যায় বিচার করা হবে। সো এই পার্সপেক্টিভ থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমরা দিব না এই ক্লাসের জন্য, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের কুইজ মিস হয়ে গেছিল স্যার, 1 নাম্বার স্যার, আমাদের 15 জনের। কোথায় ছিলেন আপনারা 15 জন? স্যার আমরা স্যার বন্ধুর বিয়ে খাইতে গেছিলাম স্যার, আসতে লেট হয়ে গেছিল, আমার তাই কাছ আর থেকে স্যার ছুটি নিয়ে যাইতে পারি গেছিলেন? নাই। আমার কাছে ছুটি নিয়ে গেছিলেন? স্যার আপনাকে বলছিলাম তো, আপনি বলছিলেন যে ম্যাডামের সাথে যোগাযোগ করতে, বললাম বাট যখন ম্যাডাম যেদিন বলছে যেদিন যে বিয়ে আপনার খাইতে সাথে কথা শুনেন বলতে। শুনেন শুনেন যেদিন বিয়ে খাইতে গেছিলেন সেদিন কি আমার সাথে আলোচনা করছিলেন যে স্যার আমরা বিয়ে খাইতে যাচ্ছি, ছুটিটা পরীক্ষা দিব না? স্যার আমরা তো ভাবছিলাম যে স্যার আসতে পারবো, মানে বাসটা লেট হয়ে গেছিল তো স্যার, আস্তে আস্তে আমরা সবশেষে স্যার আচ্ছা, এস্টিমেট সময় ছিল স্যার, আমরা আমাকে বলছিলাম যে জানাইছিলেন কবে? আমাদের প্রথম কুইজটা দিয়েছিলাম কবে বলেন তো? সেটার মিড টার্মের আগে। তো এতদিন পরে কেন যোগাযোগ করতেছেন? স্যার আমরা ভাবছিলাম যে স্যার 4টা কুইজ হবে হয়তো, তাহলে হয়তো আমরা আরেকটা কুইজে লাগবে না। তো এখন দেখি স্যার যে 3টা কুইজ হয়ে গেছে, তখন দেখি, তখন আর কি তো বলছি স্যার। এত কিছু ভেবে থাকলে তো বিপদ। আর একবারে লাস্ট সবকিছু আপনাদের লাস্ট মোমেন্টে। আপনাদের পরীক্ষা হলো কালকে পরশুদিন পরীক্ষা। আপনাদের গত সপ্তাহে আপনার মনে হলো যে একটা কুইজ একটা মিস হয়েছে, তো এতদিন কোথায় ছিলেন? তো এখন কি আমি পরীক্ষা নিতে পারবো আপনাদের? বলেন। যাই হোক, আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষা ভালো মতো প্রিপারেশন নেন। আর মোটামুটি যেটুকু পারেন লিখে আসবেন, যেটুকু বুঝতে পারেন, যেটুকু বুঝছেন সেটুকু লিখবেন, ঠিক আছে? আমি যদি বুঝি যে আপনারা বুঝতে পারছেন তাহলে মার্কস পাবেন, আর যদি বুঝতে না পারেন, যদি উল্টাপাল্টা লিখে রাখেন, মার্কস দিব না আমি, ঠিক আছে? আমাকে বুঝাইতে হবে যে আপনি কনসেপ্টটা বুঝছেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার জি আমাদের স্যার। মিডের মার্কটা অ্যাড করলে ভালো হতো। মিডেরটা ইনশাল্লাহ কালকের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার লাস্টের ম্যাথটা তো আপনি বলছিলেন যে সবার 2 নাম্বার করে কাটছিলেন, ওই আর কারণে স্যার পর বলছিলেন ওটা অ্যাড করে দিবেন সবার। কোনটা যেন? ওই আমরা তো হচ্ছে বিয়োগ করে করেন না, ওটা আপনি দেখাননি, এই জন্য আপনাকে জানাচ্ছেন। আপনি বলছেন আচ্ছা সমস্যা নাই, ও, ওটা জেড সমস্যা টেবিল, নাই। জেড টেবিল। জি স্যার, জি স্যার। জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, ভালো থাকেন, ভালো মতো প্রিপারেশন নেন, ভালো মতো পরীক্ষা দেন, ঠিক আছে? বেস্ট অফ লাক আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকেন আসসালামু সবাই। আলাইকুম স্যার।